আমাদের নেক্সট পার্ট হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের। আমরা আগে পুরো ডিটেলস পড়েছিলাম, সেগুলিকে আর রিপিট করছি না। এখন আমরা স্পেসিফিক ডিজিজ পড়ি অ্যাজ পার সিলেবাস। প্রথম হচ্ছে কমন কোল্ড। কমন কোল্ড অর্থাৎ সাধারণ সর্দি কাশি। আমরা যখনই এই টপিকগুলো পড়বো, যে কোনো টপিক যখন পড়বো তার কতগুলো জায়গায় আমরা ভাগ করে নেব আমরা কি কি পড়তে চাই। প্রথম যেটি পড়বো সেটি হচ্ছে প্যাথোজেনের সাইন্টিফিক নেম, চেষ্টা করব যেগুলোর পসিবল। সাইন্টিফিক নেম যখন লিখবো বাংলায়, যদি পরীক্ষার কোশ্চেনে বলা থাকে বিজ্ঞানসম্মত নাম লেখো বা সাইন্টিফিক নেম লেখো, বাংলায় লিখলে নম্বর পাবে না। বিজ্ঞানসম্মত নাম বায়োনোমিনাল নোমেনক্লেচার ফলো করে লিখতে হবে এবং পুরোপুরি নিয়ম মেনে লিখতে হবে। কিরকম, একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরো কোনো জায়গার একটা এক্সাম্পল হচ্ছে হোমোসেপিয়েন্স, তাহলে হোমোর এইচ ক্যাপিটাল, পরেরটা ও, হোমো, সেপিয়েন্সের এস থেকে সবই স্মল। এটি হচ্ছে জেনেরিক নেম, এটা হচ্ছে স্পেসিফিক এপিথেট। এখন যখন আমরা সাইন্টিফিক নেম লিখবো, তাহলে জেনেরিক নেমের প্রথম লেটার ক্যাপিটাল, স্পেসিফিক এপিথেটের সব লেটারই স্মল করে আলাদা আলাদা করে আন্ডারলাইন করব। অনেকে কি করে, স্টাইল করার জন্য এইভাবে লেখে। এইভাবে লেখার মানে হলো ট্রাইনোমিনাল নোমেনক্লেচার হয়ে গেল 1 2 3। যাদের এরকম পি অনেকটা নিচু লেখো তারা এটা পুরো এইভাবে জুড়ে দেবে। তাহলে বিজ্ঞানসম্মত নাম আমরা যখন লিখবো যাতে মাথায় রাখি যে সেটাকে ইংরেজিতে লিখতে হবে এবং পুরোপুরি আমাদের বায়োনোমিনাল নোমেনক্লেচার ফলো করে লিখতে হবে, নালে কিন্তু বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে নম্বর পাবে না। এখন এই ডিজিজগুলো যখন পড়ছি আমরা এই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে বেশ কিছু টপিক ধরে পড়বো। কিরকম, আমরা কি কি পড়তে চাই না, প্রথম পড়বো বললাম প্যাথোজেন বা ডিজিজ কজিং অর্গানিজম, কে রোগটা করছে, যেখানে বিজ্ঞানসম্মত নাম পসিবল, আমরা বিজ্ঞানসম্মত নামগুলো জানবো। সেকেন্ড জানবো মোড অফ ট্রান্সমিশন। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা মোড অফ ট্রান্সমিশনটাই বেসিক্যালি আমাদের সিলেবাসে আছে। আমরা একটু প্যাথোজেনের জীবনচক্রটাও পড়বো, ঠিক আছে। কারণ হচ্ছে ম্যালেরিয়াটা যেহেতু আমাদের কাছে খুব প্রিভেলেন্ট, সবই প্রিভেলেন্ট, কিন্তু ম্যালেরিয়ার এনসিআরটির বইতেও আছে একটু ডিটেলসে, আমরা একটু ডিটেলসে পড়বো। থার্ড হচ্ছে সিমটমস। এখন খুব স্বাভাবিক ব্যাপার, পরীক্ষায় যখন জিজ্ঞেস করা হয় কোনো রোগের সিমটম, সবাই লেখে মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধাবন্ধ। দেখো, অফকোর্স ওটা কি রোগের সিমটম না, যে কোনো রোগের জেনারেলাইজ সিমটম, কিন্তু চেষ্টা করবে যখন কোনো রোগের ক্ষেত্রে কিছু স্পেসিফিক সিমটম থাকে, যে কোনো ভালো ছেলে মেয়েরই কিন্তু চেষ্টা করা উচিত ওই স্পেসিফিক সিমটমগুলো অবশ্যই বলা। তাহলে তার অর্থ কি মাথা ব্যথা বা গায়ে হাত পা ব্যথা যেগুলো হয় সেটা কি ভুল? কখনোই ভুল না, কিন্তু স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। নেক্সট আমরা পড়ব কন্ট্রোল মেজার। এখানে আমার একটি বিশেষ কথা বলার আছে। কন্ট্রোল মেজার হিসাবে যদি কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে আমরা দুটো জিনিস বলবো। একটা হচ্ছে প্রিভেনশন, কিভাবে আটকাতে পারি। প্রিভেনশন মানে কখনোই ট্রিটমেন্ট নয়। একটা এক্সাম্পল দিয়ে বলি, বহুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন এসছে ক্যান্সার কিভাবে প্রতিহত করা যায়, ক্যান্সারকে কিভাবে প্রিভেন্ট করবে। অনেকে লিখছে রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, কেমোথেরাপি, কেউ লিখছেন বায়োপসি। এই যে কথাগুলো লিখছে এগুলো সব ট্রিটমেন্টের পার্ট। মানে যদি অপারেশন করার পর বায়োপসি হয়, এগুলো সব ট্রিটমেন্টের পার্ট। কিন্তু যদি
তোমাকে প্রশ্নটা চাওয়া হয়েছে তুমি কি করে প্রিভেন্ট করবে, তাহলে তোমাকে প্রিভেনশন গুলো বলতে হবে, প্রতিহত কি করে করছো সেগুলো বলতে হবে। তাই যদি কন্ট্রোল মেজার পরীক্ষায় কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে আমরা প্রিভেনশন লিখবো এবং ট্রিটমেন্ট লিখবো। যদি শুধু প্রিভেনশন আসে, আমরা শুধু প্রিভেনশন লিখবো। নিয়ন্ত্রণ বললে দুটোই করব। যদি কিভাবে প্রতিহত করবে লিখলে প্রিভেনশন লিখবো, চিকিৎসা বললে তো ট্রিটমেন্ট লিখবো। এইভাবে কিন্তু আমাদের পড়তে হবে এবং চেষ্টা করব বেশ কিছু জায়গায় যেগুলো খুব গুরুত্বপূর্ণ তার ডায়াগনোসিস। এখন আমরা এখানেও যখন পড়বো ডায়াগনোসিস, বর্তমান যুগে অনেক মডার্ন টেকনিক আছে, বহু ক্ষেত্রেই যেগুলো তোমরা সাধারণত জানবে তার থেকেও আধুনিক চিকিৎসায় অনেক আধুনিক টেকনিক আছে। আমরা তোমাদের লেভেল অনুযায়ী সীমাবদ্ধ থাকবো। অনেক ক্ষেত্রে কিছু টেকনিক আমি এক্ষুনি আরটিপিসিআর টার্মটা যে ইউজ করবো, আরটিপিসিআর কি তোমার লেভেলের? কখনোই না। কিন্তু এই টার্মটা তুমি শুনেছো, রোজ করোনা কালে তোমরা শুনে এসছো আরটিপিসিআর হচ্ছে, আরটিপিসিআর হচ্ছে। তো এইরকম কিছু জিনিস তোমাদের জানার জন্য আমরা এই ডায়াগনোসিস পার্টটা আমরা চেষ্টা করবো বেশ কিছু জায়গায় শিখতে। ঠিক আছে, তাহলে আমরা এবার মূল কন্টেন্টে ফিরে। কমন কোল্ড, এখন এই কমন কোল্ডের কজেটিভ অর্গানিজমকে সাধারণ যে আমাদের সর্দি কাশি হয় তার ম্যাক্সিমাম সর্দি কাশিরই কারণ হচ্ছে এক প্রকার ভাইরাস। সেই ভাইরাসকে বলা হয় রাইনো ভাইরাস। মজার কথা মাথায় রাখবে, অ্যান্টিবায়োটিক এটি সাধারণত মোস্ট অফ দ্য কেস ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। কার এগেনস্টে বললাম? ব্যাকটেরিয়া। তবে কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা ফাঙ্গাসের এগেনস্টেও কাজ করে, আবার এককোষী জীব প্রোটোজোয়ান্সদের এগেনস্টেও কাজ করে। বাট অ্যান্টিবায়োটিক কখনোই কাজ করে না এগেনস্ট ভাইরাস। তো ঘটলোটা কি? তোমার নাক থেকে জল পড়লো, এখন তুমি করোনা কাল থেকে খুব দুটো অ্যান্টিবায়োটিকের নাম শুনে রেখেছো, একটা অ্যাজিথ্রোমাইসিন আর একটা ডক্সিসাইক্লিন। সবার মুখে নাম। তুমি দোকানে গেলে তোমাকে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিল, তুমি অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছ। এবার তুমি ভাবো তোমার যদি সাধারণ সর্দি কাশি হয়, কমন কোল্ড হয়, সেই রোগটা কিসের, কার জন্য হয়েছে, প্যাথোজেনটা কি? ভাইরাস। তো তুমি, আমি এক্ষুনি কি বললাম অ্যান্টিবায়োটিক কি ভাইরাসের কাছে কাজ করবে? করবে না। তো তুমি খাচ্ছ। এখন তোমার প্রথম প্রশ্ন হবে খেলাম তাহলে কি অসুবিধা কি আছে? কাজ করলো না, করলো না, প্রচুর অসুবিধা আছে। তুমি যেমন চালাক, তোমার শরীরে যে প্যাথোজেন ঢুকছে তারা তোমার থেকে বেশি চালাক। তোমার শরীরে তুমি অ্যান্টিবায়োটিক খেতে 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 এমন একটা পজিশন নিয়ে চলে এসছো, তোমার শরীরে নর্মালি যে প্যাথোজেন গুলো তোমার আবাসস্থল বা তুমি যে চারপাশে পরিবেশে থাকো ঢুকছে, তারাও তাদের চিনতে থাকছে, তোমাদের মতন করে বোঝাচ্ছি। ও, তাহলে এইরকম অ্যান্টিবায়োটিক খায়। একটা সময় যখন সত্যি ওই ব্যাকটেরিয়াটা তোমার শরীরে প্রচুর ঢুকে আছে, যখন ওই অ্যান্টিবায়োটিকটা তোমার খেতে হবে, দেখা যাবে ওই অ্যান্টিবায়োটিকটা তোমার শরীরে আর কাজ করছে না। এইটারই আজকে তুমি একটা নাম রোজ শুনে বেড়াচ্ছ, তার নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। না বুঝে অ্যান্টিবায়োটিক মুড়ি মুড়িকির মতন খাওয়া। এবং আরেকটা বড় ভয়ঙ্কর প্রবণতা, যে দোকানে গেলাম, ডাক্তার লিখে দিল যে অ্যাজিথ্রোমাইসিন তোমাকে ভাই সকালে খাবার 10 মিনিট পর একটা করে 5 দিন খেতে হবে। তুমি দোকানে গেলে দোকানের কাকু বললো না না 3 দিন গেলেই ঠিক আছে। তোমার ডাক্তার বুঝেছেন যে এই রোগটাকে সরানোর জন্য তোমার 5 দিনের অ্যান্টিবায়োটিকটা দরকার, যে ব্যাকটেরিয়াল ইনফেকশন তোমার হয়েছে। তুমি তা না করে করলে যে কাকু বলেছে বা তোমার পরিবারের কেউ করলেন, 3 দিনের ওষুধটা নিয়ে এলেন, তুমি 2 দিন খেলে না, 3 দিন খেয়ে তুমি সুস্থ, কমপ্লিটলি সুস্থ, তোমার কোনো সিমটম নেই, তোমার কোনো প্রবলেম নেই। তুমি কি করলে, তোমার শরীরে যে প্যাথোজেন আছে তাদেরকে সিগন্যাল দিয়ে দিলে দেখ আমি এটা খাই, কিন্তু তারা পুরো মানলে না। তারা বুঝে নিল আচ্ছা তাহলে আমরা ঢুকলে ওই কাজটা করবে। দিস ইজ এগেন অ্যানাদার
ওয়ে অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু অ্যান্টিবায়োটিক মুড়ি খাওয়ার জন্য শুধু হয় না, প্রেসক্রাইবড অ্যান্টিবডির কোর্স কমপ্লিট না করে ছেড়ে দেওয়াও এর একটা অন্যতম কারণ। ভবিষ্যতে এসে আমরা সুপারবাগ এইসব টার্ম পড়বো। ফলে প্রথম কথা, কোনো অ্যান্টিবায়োটিক পৃথিবীর কোনো উন্নত দেশে ওভার দ্য কাউন্টার দেওয়া হয় না। অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছা মতো খাবে না ডাক্তার না দেখিয়ে। এই কথাটা ডাক্তাররা বহুবার বলেন, আমরা কথাগুলো শুনি না। এক, অ্যান্টিবায়োটিক কোনোভাবেই উইদাউট প্রেসক্রিপশন খাবে না। যখন ডাক্তারবাবু লিখে দেবেন, তিনি আমাদের থেকে কয়েক হাজার গুণ পড়াশোনা করেছেন। তিনি জানেন ওটা কত দিন খেতে হবে, কেন খেতে হবে, এবং তোমার জন্য কতটা নিরাপদ। সেই প্রেসক্রিপশনে যা লিখে দিয়েছে হুবহু ফলো করবে। এই পড়াশোনাগুলোর উদ্দেশ্য মেন, আমরা যে শিক্ষাগুলো পাচ্ছি পড়ে পরীক্ষায় শুধু লেখার জন্য নয়। আমরা লিখবো, নম্বর পাবো, সব পাবো, পেয়ে পেয়ে যদি ভুলে যাই তাহলে কিন্তু কোনো লাভ নেই। তাহলে আমরা যাই আমাদের টপিকে। এবার আমরা জেনে গেলাম যে সাধারণ সর্দি কাশি কি করে না ভাইরাল ডিজিজ রাইনো ভাইরাস করে। নেক্সট প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে করে, এটাই হচ্ছে মোড অফ তোমার ট্রান্সমিশন। আমরা আগেই বলছি থ্রু ড্রপলেটস। তুমি হ্যাচ্চ করলে পাশের লোক, ওই এরোসলগুলো চলে গেল তোমার পাশের লোকের কাছে, সে অজান্তেই আক্রান্ত হয়ে গেল। তাহলে কি করা উচিত? রুমাল লাগিয়ে দেওয়া উচিত। এই জিনিসগুলো আমাদের শেখা উচিত। এবার ধরো তুমি রান্না করতে করতে হ্যাচ্চ করছো, হাতটা ধুচ্ছ না, বা নাকে চাপা দিয়েই তুমি হ্যাচ্চ করলে, হাতটা ধুলে না, ওইটা দিয়ে বাসনপত্র ধরলে, সেই বাসনপত্র আবার কেউ ধরলো, তাহলে এই কন্টামিনেশনের জন্য তারাও আক্রান্ত হবে। সো দিস ইজ আ ভেরি সিম্পল ওয়ে। দেখো কত দ্রুত এটা ছড়িয়ে পড়তে পারে। যদি শুধু কোনোদিন ঠান্ডা মাথায় ভেবে ভাবো সর্দি কাশি কেন এত হচ্ছে বা এত ছড়াচ্ছে কেন। তোমার সর্দি হয়েছে, তুমি ঠিক হয়েছো, দুদিন পর তুমি ফিট, তুমি স্কুল জয়েন করে গেলে। আমরা যেটা করি, আমাদের উচিত আরো 2 দিন রেস্ট নাও যতক্ষণে তোমার প্যাথোজেনটা কমপ্লিটলি ইরাডিকেট হচ্ছে। এবার আমরা কি ভাবছি, না না জয়েন করে যাই। যে কোনো উন্নত জায়গায় কিন্তু ডাক্তারদের একটা সার্টিফিকেট লাগে। এবার দেখো এটা না করার ফলে কি হচ্ছে, তোমার শরীরে যদি কোনোভাবে প্যাথোজেনটা থেকে যায় বা তুমি কোনোভাবে হাঁচলে কাশলে, সেখান থেকে কিন্তু সারা ক্লাসে ছড়িয়ে পড়ছে। তো এইগুলো খুব সতর্কতা নিজের মধ্যে থাকা দরকার। শুধু অন্যের হচ্ছে না, তোমার রিইনফেকশন হওয়ার চান্স থেকে যাচ্ছে। সো এইভাবে কি হচ্ছে না, সর্দি কাশি ছড়াতে পারে। সিমটম কি? আমাদের নেজাল কনজেশন, অর্থাৎ আমাদের নাকের ট্র্যাক ব্লক হয়ে যায়, সোর থ্রোট, আমাদের ঠোঁটে ব্যথা হয়, ইনফেকশন হয়, কাশি হয়, মাথা ব্যথা হয়, দুর্বলতা লাগে। এখন এর ক্ষেত্রে আমরা প্রিভেনশন করতে পারি। প্রিভেনশন কি করে করতে পারি না, কমন কোল্ডের কোনো কিউরেটিভ ড্রাগস নেই যে তোমার সর্দি কাশি হয়েছে তার ওষুধ। আমরা যা ওষুধ খাই সিমটম রিডিউস করার, মানে তুমি জ্বর হয়েছে প্যারাসিটামল খাচ্ছ, যাতে জ্বরটা এক্সেসিভলি হাই না হয়ে যায়। জ্বর কিন্তু তোমার শরীরে হচ্ছে ভালো। কেন ভালো না, জ্বর একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তোমার শরীরে এই জন্য দরকার, যখনই জ্বর হচ্ছে তোমার শরীরে সে প্যাথোজেনের সঙ্গে ফাইট করছে। আমরা যখন ইমিউনোলজি পড়বো, অনাক্রম্যতা তন্ত্র পড়ানোর সময় দেখাবো যে কেন আমাদের মস্তিষ্ক পার্টিকুলার জায়গা থেকে কিছু কেমিক্যাল ক্ষরণ হয়, যেগুলো আমাদের মানে শুধু মস্তিষ্ক নয়, আমাদের যে মলিকিউলসগুলো আমাদের হাইপোথ্যালামাসকে এফেক্ট করে দিচ্ছে, করে দিয়ে যে জ্বর ইনডিউস করছে, কেন করছে আমরা পড়বো। জ্বর আমাদের প্যাথোজেনকে কমব্যাট করে, কিন্তু যদি জ্বর এক্সেসিভ হাই হয়ে যায় অনেক ক্ষেত্রে সিজার হয়, অর্থাৎ আমাদের মস্তিষ্কে আবার প্রবলেম তৈরি করে দিতে পারে। সেই কারণে জ্বরকে একটা লেভেলের পর বাড়তে দেওয়া যায় না। সেই কারণে আমরা কি করি না, টেম্পারেচার রিডিউস করার জন্য আমরা কিছু ওষুধ খাই। ঠিক সেরকম গায়ে ব্যথা হলে ব্যথার ওষুধ খাই। তো এইগুলো আমরা সিমটম রিডিউস করি। সর্দির জন্য কিন্তু কোনো আলাদা করে কোনো টিপিক্যাল মেডিসিন নেই। এখন রেস্ট নিলেই 5 থেকে 7 দিনের মধ্যে আরামসে সেটা ঠিক হয়ে যায়, যদি সেই সর্দিটি
এই কমন কোল্ড হয় যা ভাইরাস গঠিত। এখন তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের এনাফ রেস্ট নিতে হবে, প্রচুর জল খেতে হবে। জল খাওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। শরীর থেকে ডিহাইড্রেশন হয়ে যাওয়া, তার মেন সিমটম কি যে শরীরে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে না, আমাদের ইউরিনের ফ্রিকোয়েন্সি প্রচুর কমে যাওয়া। প্রচুর কমে যাওয়া মানে দেখো, বডি টেম্পারেচার বাড়লে অটোমেটিক্যালি কি হবে না, তোমার ঘামের মাধ্যমে যেহেতু জল বেরোচ্ছে, ইউরিন করার টেন্ডেন্সি একটু কমবে। ধরো তুমি দিনে 6 থেকে 7 বার ইউরিনেশন করো, সেটা দেখা গেল সারাদিন তুমি 2 বার করছো। এইটা সিগন্যাল, প্রাইমারি সিগন্যাল যে তোমার শরীরে ডিহাইড্রেশন হচ্ছে। ফলে অলওয়েজ মাথায় রাখতে হবে, যখনই আমার বডি টেম্পারেচার বাড়ছে, আমাদের কিন্তু বডিকে হাইড্রেট রাখতে হবে, জল খেতে হবে। এই কারণে আমরা এইসব চ্যাপ্টার পড়ছি। পড়াটার উদ্দেশ্য বারবার বলছি যে আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো শেখা, ঠিক আছে? সিলেবাসের জন্য এর থেকে ডিটেলে তো আর বলা সম্ভব নয়। তো যতটা পারছি তোমাদের আশা করি কিছু ইনফরমেশন দিতে পারছি, তোমাদের ভালোও লাগবে জিনিসগুলো শুনতে, এবং অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই না করলে তো এই পড়ার কোনো ভ্যালু থাকবে না। নেক্সট, কোভিড-19, এই যে ছবিটি নেচার পেপারে পাবলিশ হয়েছিল, এবং কোভিড-19 টার্মটা পুরো নামটা কি, কোভিড টার্মটা তুমি বুঝতেই পারছো, কোভিড এসছে না, টার্মটা এসছে করোনা ভাইরাস ডিজিজ থেকে। এখন এর রোগ সংক্রমণকারী জীবাণুর নাম কি, সার্স কোভ 2। পুরো নাম কি লিখবো, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। এটি একটি আরএনএ ভাইরাস। দেখো ওর জিনোম হচ্ছে আরএনএ। এখন এ কি করে ট্রান্সমিট করে, আমরা জানি যে রেসপিরেটরি ড্রপলেট, যেভাবে সাধারণভাবে আমাদের কমন ফ্লুগুলো, মানে আমাদের কমন কোল্ড যেভাবে হয়, করোনাও কিন্তু ঠিক সেইভাবেই হচ্ছে। আমরা আশেপাশে আছি, হাঁচো করলাম, থ্রু এয়ার ড্রপলেট চলে গেল আরেকজনের কাছে, কন্টামিনেটেড সারফেস। যার জন্য করোনা কালটাকে যদি মনে করো, আমরা যাই করছি করে 70% অ্যালকোহলে আমরা আমরা কি করছি না, হাত ধুচ্ছি, এই ধুচ্ছি কেন? তোমাকে যদি প্রশ্ন করা হয়, ওয়াই দিস 70% অ্যালকোহল, কোনো কোনো একটা তুমি করোনার সময় হাত ক্লিন করার জন্য মেটেরিয়ালের যে তার দাম খুব কম, কারণ আবার দেখছো প্রচুর বেশি, তার গায়ে যদি পার্সেন্টেজ অফ অ্যালকোহল দেখো, দেখবি কোনো জায়গায় লেখা আছে 70% অ্যালকোহল, এবং পিওর অ্যালকোহল 70% অ্যালকোহল। সেই 70% অ্যালকোহল হচ্ছে একদম ডিসইনফেক্টেন্ট, পিওর ডিসইনফেক্টেন্ট। যখন কোনো সার্ফেসে সেই কোনো জীবাণু থাকে, সেটাকে ক্লিন ডিসইনফেক্ট করে দেয়, তার সংক্রমণ ক্ষমতা নষ্ট করে দেয়, ঠিক আছে? সো আমরা পরে সময় পেলে পড়বো ডিসইনফেক্টেন্ট এবং কিরকম হয়, কত রকমের হয়, কিন্তু এই মুহূর্তে সেটা আর করার স্কোপ নেই। তো ডিসইনফেক্টেন্ট কি করে, কোনো একটি সারফেস বা কোনো সারফেসের যে জীবাণু আছে, তার সংক্রমণ করার ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। শুধু ধোয়ে না, ওয়াশ করে না। ওয়াশিং আর ডিসইনফেক্টেন্টের মধ্যে বিশাল ফারাক এখানে। সে জীবাণুটার সংক্রমণ করার ক্ষমতা নষ্ট করে, ঠিক আছে? সো 70% অ্যালকোহল ইজ ডিসইনফেক্টেন্ট। তাহলে বিভিন্ন সারফেসের মাধ্যমেও এটা ছড়িয়ে পড়তো। এখন আমরা সিমটম কি পেতাম, প্রথম দিকে আমরা কি দেখেছিলাম, ম্যাক্সিমাম মানুষের মধ্যে কোনো সিমটম নেই। সিমটম নেই মানে কি তার মধ্যে জীবাণুটা নেই? অবশ্যই আছে, বহু মানুষের মধ্যেই ছিল, কিন্তু সে সিমটম শো করেনি। এখন তোমার প্রশ্ন, কেন আমার মধ্যে সিমটম শো করলো, আপনার মধ্যে কেন করলো না? হতে পারে যে ওই পার্টিকুলার স্ট্রেনটা, যে স্ট্রেনটা আমার শরীরে ঢুকেছে, সেই রেসপেক্টে আমার শরীরের যে অনাক্রম্য তন্ত্র অনেক বেশি ভালো, তাকে খুব সহজে চিনতে পেরেছে, এবং চিনে তাকে কোনো কারণে অবদমিত করতে পেরেছে। তোমার ক্ষেত্রে পারেনি। হতে পারে যে তোমার ক্ষেত্রে যে স্ট্রেনটা ঢুকেছে সেটা আরো বেশি শক্তিশালী। সো দেয়ার আর লটস অফ পসিবিলিটি যে তোমার হয়েছে, আমার হয়নি কেন। একদম সিঙ্গেল লাইনে এরকম করে কখনোই এক্সপ্লেনেশন করা যায় না। একটা গ্রস এক্সপ্লেনেশন হতে পারে যে অপরজনের অনাক্রম্য তন্ত্রটা অনেক বেশি এফেক্টিভ, কিন্তু এটা একটা গ্রস এক্সপ্লেনেশন। এখন তাহলে কি দেখা যাচ্ছে, বহু মানুষ আসিমটোমেটিক, তার শরীরে হয়তো করোনা ভাইরাসটা ঢুকেছে, কিন্তু সে কোনো সিমটম বা লক্ষণ শো করেনি।
এবার যখন সিমটম শো করছে, কি দেখা যাচ্ছে? প্রচন্ড জ্বর, কাশি হচ্ছে, প্রচন্ড গায়ে ব্যথা। এবার খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা অনেকেই দেখেছি করোনা ভাইরাসের সময়, যেটা ঘটনাটা ঘটেছিল, যে গন্ধ এবং টেস্ট দুটোই কিন্তু, স্বাদ এবং গন্ধ পাওয়াটা বন্ধ হয়ে যায়। যখন ভাইরাসের টাইটারটা ম্যাক্সিমাম, তোমার রক্তে যখন সবচেয়ে বেশি, তখন দেখা যাচ্ছে যে তুমি নাকে গন্ধ পাচ্ছ না, আর জিভে কোনো স্বাদ পাচ্ছ না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি পার্ট। নেক্সট কি? শর্টনেস অফ ব্রিথ। একটা কথা মাথায় রাখবো, এই করোনা চলাকালীন আমরা একটা যন্ত্রের নাম পেয়েছি যাকে আমরা অক্সিমিটার নাম শুনেছি। অক্সিজেনটা OXY, অক্সিমিটার বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নামে লেখা হয়, কেউ OXY দিয়ে লেখে, কেউ OXI দিয়ে লেখে। এই অক্সিমিটারের কাজ কি? তোমার শরীরের মধ্যে যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার PO2 মাপা। প্রত্যেকের বাড়িতে একটা অক্সিমিটার থাকা খুব জরুরি, শুধুমাত্র করোনার জন্য নয়। যখনই কোনো রকম শারীরিক অসুস্থতা থাকবে, দু চারটে জিনিস যদি আমরা ভাবতে পারি, আমরা অনেক কিছু এড়াতে পারি। যেমন একটা বললাম, ডিহাইড্রেশন ভাববো, যদি ডিহাইড্রেশন হয়েছে কি। আর কি? এই তোমার কাছে যদি অক্সিমিটার থাকে, দেখো PO2 100 থেকে 95 পর্যন্ত নামতে বহুদিন লাগে। সচরাচর 95-এর নিচে নামে না। 95 থেকে 90 হতে 1-2 দিন লাগবে। 90 থেকে 80 হতে কয়েক ঘন্টা লাগবে। কিন্তু 80 থেকে 60 বা 40 হতে হয়তো 30 থেকে 40 মিনিট লাগবে, এবং এই সময় বিপদটা ঘটে যাবে। এর কারণ, আমরা 11-এ তোমরা যদি অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পড়ে আসো, সেই ক্ষেত্রে দেখবে ডিসোসিয়েশন কার্ভের নেচারটা, ওই কার্ভ থেকেই বুঝতে পারবে যে PO2 এইভাবে ফল করলে কি হতে পারে। তাহলে তুমি যখনই দেখছো যে তোমার বাড়ির কারোর এই পালস অক্সিমিটারে যখন তুমি দেখছো যে স্যাচুরেশন লেভেল এই জায়গায় আসছে, তোমার সঙ্গে সঙ্গে ডক্টরে কনসাল্ট করা উচিত। প্রত্যেকটা বাড়িতে করোনাকালে কিন্তু এইগুলো করোনা ভাইরাস আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আমরা যদি আবার ভুলে গিয়ে থাকি তাহলে আলাদা কথা। এই ছোট ছোট জিনিস যদি আমরা মাথায় রাখি, আমরা অনেক বড় বিপদ এড়াতে পারি। অক্সিজেন স্যাচুরেশন কমলে একটু অক্সিজেন ফ্লো ঠিক টাইমে দিলেই প্রবলেম সলভ হয়ে যায়। বহু ক্ষেত্রে ডাক্তাররা খুব নর্মাল ট্রিটমেন্টে তোমাকে ঠিক করে দিতে পারে। বাট তুমি যদি অ্যাভয়েড করো, অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো সিমটমস, এই এতগুলো সিমটমস আমরা পেয়েছি। এখন তাহলে আমরা কন্ট্রোল কি করে করব? কন্ট্রোল মেজার কি করে করব? কন্ট্রোল মেজার করার তার উপায় কি? প্রথম হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশনের মধ্যে একটা অন্যতম আমরা করেছি কি, আমাদের কিছু ভ্যাকসিন বেরিয়েছিল, আমরা ভ্যাকসিন নিয়েছি ফর প্রিভেনশন। কিভাবে ভ্যাকসিন প্রিভেনশনে হেল্প করে আমরা পরে আসবো। মাস্ক পরেছি, সোশ্যাল গ্যাদারিংটাকে আমরা অ্যাভয়েড করেছি, ডিস্টেন্স মেনটেন করেছি, এইগুলো করে প্রিভেন্ট করার চেষ্টা করেছি। যখন হয়েছে, আমরা বিভিন্ন রকম ট্রিটমেন্ট চেষ্টা করা হয়েছে। প্রথমের দিকে তোমরা খুব সম্ভবত নাম শুনেছ যে র্যামডিসিভির বলে একটি ওষুধ, নাম শুনেছ। বহু মানুষের ক্ষেত্রে অক্সিজেন, প্রচুর অক্সিজেন সাপ্লাইয়ের প্রয়োজন ছিল। আজকে আমাদের দেশ, রাজ্য সবই ইকুইপড, আমাদের প্রচুর অক্সিজেন সাপ্লাই আছে, তো অক্সিজেন সাপ্লাই করা হয়েছে। কারোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছিল স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। পরবর্তীকালে দেখা গেছিল যে ব্রেক থ্রু করোনার ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড গুলো, যাদের ক্ষেত্রে আরো অনেক রোগ ছিল, বহু মানুষ ভেন্টিলেশনে চলে গেছিলেন। ভেন্টিলেশনও আমাদের রাজ্যে প্রচুর ভেন্টিলেটর বানানো হয়েছে। সো প্রচুর কাজ হয়েছে সরকারি তরফ থেকে, করোনা চলাকালীন প্রচুর কাজ হয়েছে। তো এই এত কিছু ট্রিটমেন্ট কিন্তু আমাদের রাজ্যেই হয়েছে। অফকোর্স দেশে তো হয়েছে, আমাদের রাজ্যে, আমরা রাজ্যের কনটেক্সটে পড়ছি। তো
প্রচুর কাজ হয়েছে, যেগুলো যার ফলে এখন আমরা কিন্তু অনেকটাই ইকুইপড যে এই রকম ঘটনাকে আমরা কন্ট্রোল করতে পারি। এখন কনফার্মেশন কি করে হয়েছে না, কনফার্মেশন আরটিপিসিআর এর মাধ্যমে হয়েছে। আরটিপিসিআর দুটো টার্ম, আরটিপিসিআর টার্মটার দুটো ফুল ফর্ম হয়, একটা হচ্ছে রিয়েল টাইম পিসিআর, একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর। সো এ কি করে না, ওই ভাইরাল আরএনএটাকে ডিটেক্ট করে। সো আমরা দেখেছি যে প্রথম একটা র্যাপিড টেস্ট করতাম না, র্যাপিড টেস্ট করে ওরা বলে দিত যে করোনা পজিটিভ কি নেগেটিভ, নাকের ভেতরে স্ট্র্যাপ করে যদি র্যাপিড টেস্ট পজিটিভ হয় তখন আমরা আরটিপিসিআর করা হতো। সো আরটিপিসিআর কনফার্ম করে যে করোনা হয়েছে কি হয়নি, কি করে করে না ওই পিসিআর কি করে ওর আরএনএটাকে মাল্টিপ্লিকেশন করাতে পারে। যাই হোক, টেকনিক জানার দরকার নেই, জাস্ট নামটা জানলেই হবে যে আরটিপিসিআর কিন্তু এই করোনার কনফার্মেশন করতে পারে। নেক্সট চিকেনগুনিয়া, এটাই আমাদের আর একটা নতুন সংযোজন। চিকেনগুনিয়া কেন ঘটে না, এটাও একটা ভাইরাস গঠিত রোগ। একটা আলফা ভাইরাস বলে একটি এক প্রকার ভাইরাস হয়, সেই ভাইরাসের জন্য এই চিকেনগুনিয়া হয়। চিকেনগুনিয়া কি না, একটা ভেক্টর ব্রোন ডিজিজ। আমি আবার বলেছি ভেক্টর কাকে বলবো না, সেই সকল অর্গানিজম দ্যাট ক্যান ক্যারি দ্য প্যাথোজেন অফ দ্য ডিজিজ and during the transmission any part of their sexual life cycle is completed within that carrier. ওই ক্যারিয়ারের মধ্যে যদি প্যাথোজেনের যৌন জীবনের কোন একটি দশা সম্পন্ন হয় তখন ওই ক্যারিয়ারকে আমরা ভেক্টর বলবো। এই ভেক্টরকে কি ভেক্টর না প্যাথোজেনিক ভেক্টর বলবো, বা আমরা নর্মাল ভেক্টর বলতে আমরা এই ভেক্টরই বুঝি। আর মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজিতে যখন ভেক্টর বলবো তাকে আমরা আণবিক ভেক্টর বা মলিকুলার ভেক্টর বলবো। সো vector-borne disease transmit through bite of infected এডিস মসকিউটো। এডিস মশার মাধ্যমে হয়। এডিস মশার মধ্যে অনেক রকম এডিসের প্রজাতি পাওয়া যায়, তার মধ্যে প্রাইমারিলি দুজন, এডিস ইজিপ্টি আর এডিস অ্যালবোপিক্টাস, এই দুটো মাধ্যমে চিকেনগুনিয়া হয়। সরাসরি মানুষের থেকে মানুষে চিকেনগুনিয়ার প্যাথোজেন গেছে এইরকম এখনো পর্যন্ত কনফার্ম করা যায়নি। সিমটম হঠাৎ উচ্চ টেম্পারেচার অনেক বেড়ে যায়, জয়েন্টে মারাত্মক ব্যথা করে, জয়েন্টের মারাত্মক ব্যথা করে, আর এই ব্যথা মাস এমনকি কয়েক বছর পর্যন্ত থাকতে পারে। মাস্কুলার পেন, মাথা ধরা, বমি ভাব, অত্যন্ত দুর্বলতা, র্যাশ বেরোয়, এই দিস আর দ্য কমন সিমটমস অফ চিকেনগুনিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, তাহলে আমরা কন্ট্রোল কি করে করব, কন্ট্রোল মেজার কি? প্রথম কথা হচ্ছে এটা ভেক্টর ব্রোন, বেসিক্যালি মসকিউটো বোন ডিজিজ। তাহলে মশাকে যে কোনো আটকাতে হবে। মশাকে আটকানোর অন্যতম নিয়ম কি, কিছু নিয়ম হচ্ছে যান্ত্রিক, আমি মশারি টাঙালাম, মশার ব্রিডিং কাউন্ট বাড়তে দিলাম না, অর্থাৎ জল রেগুলার পরিবর্তন করলাম। আর বায়োলজিক্যালিও করতে পারি। বায়োলজিক্যালি কি করতে পারি, গ্যাম্বোসিয়া বলে একটি মাছ আছে, আমি যেখানে যেখানে মশা বাড়তে পারে সেখানে দিয়ে দিতে পারি। তারা কি করে না মশার লার্ভা খায়, তাহলে এইভাবে মশার পপুলেশন ধ্বংস করতে পারে। তাহলে এইভাবে আমি প্রিভেনশন করতে পারি। দিস আর দ্য পার্ট অফ প্রিভেনশন। ট্রিটমেন্ট কি, নো স্পেসিফিক অ্যান্টিভাইরাল থেরাপি। তাহলে ভাইরাসের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে খুব কম, তাহলে কি ভাইরাল কোনো মেডিসিন নেই? অফকোর্স আছে, ভাইরাল লোড কমানোর কিছু মেডিসিন আছে, অ্যান্টিভাইরাল ট্যাবলেটস আছে। কিন্তু যখন কোনো ডিজিজ খুব প্রলংড হয়ে গেছে, এইরকম ডিজিজের ক্ষেত্রে খুব থেরাপিউটিক হেল্প খুব ডিফিকাল্ট। এই ক্ষেত্রে কি করা হয়, সাপোর্টিভ কেয়ার করা হয়। যে সিমটোমেটিক ট্রিটমেন্ট, কি কি সিমটম আসছে তোমার সেই অনুযায়ী ডাক্তাররা মনিটর করে।
সো সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়, যে প্রচুর ফিভার হলো তোমাকে প্যারাসিটামল দেওয়া হলো, ব্যথা হচ্ছে ব্যথা ট্রিটমেন্ট করা হলো, বডি যাতে ডিহাইড্রেট না হয়, তোমার শরীরের বিভিন্ন ভাইটালসগুলোকে নর্মাল রাখার চেষ্টা করা হয়। সো বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে তোমার হাইড্রেশন লেভেল নর্মাল করে রাখার চেষ্টা করা হয়। এখন অ্যাসপিরিনটাকে অ্যাভয়েড করা হয় যাতে ব্লিডিং রিস্ক থাকে। যাই হোক, এত ডিটেলস তোমাদের দরকার নেই। কিছু ক্ষেত্রে ফিজিক্যাল থেরাপির প্রয়োজন হয়, এক্ষেত্রেও তাই, যে আরটিপিসিআর করে আমরা কনফার্ম করতে পারি যে চিকেনগুনিয়ার রোগ প্যাথোজেন আমার শরীরে আছে কি নেই। সো আরটিপিসিআর কিন্তু আমাদের সেই হেল্পটা করতে পারে। বুঝতেই পারছো, পিসিআর টেকনিক একটা রেভলিউশন করেছিলেন হয়েছিল। নেক্সট ডেঙ্গি। ডেঙ্গু আমাদের নতুন সংযোজন, সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ সংযোজন। সিলেবাসের এই সংযোজনগুলো মানে সিলেবাসটিকে আধুনিক করেছে এবং খুব জরুরি। তো কজেটিভ এজেন্ট, এটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস হচ্ছে কজেটিভ এজেন্ট। এটা কি একটা আরএনএ ভাইরাস? এটাও একটা আরএনএ ভাইরাস। ঠিক যেরকম ভাবে তোমার চিকেনগুনিয়া দেখলাম, এর ক্ষেত্রেও ভেক্টর বোর্ন ডিজিজ কে করে, ওর ক্ষেত্রেও যা দেখেছো তাই সেম, এরাই প্রিডমিনেন্টলি করে। এখন মস্কিটো অ্যাকিউর ভাইরাস বাই ফিডিং অন ভাইরামিক হিউম্যানস, খুব নর্মাল ব্যাপার যে মশা এই ভাইরাসটাকে পেলো কোথায়? আগে আক্রান্ত কোনো একজন মানুষের কাছ থেকে পেয়েছে, তার কাছ থেকে যখন দংশন করেছে, যখন তাকে স্টিং করেছে তখন পেয়েছে। তাহলে সিমটম কি? ডেঙ্গুর ক্ষেত্রে আমরা কিছু সিমটম কে ডে ওয়াইজ ক্যাটেগরাইজ করবো। ডেঙ্গুর ক্ষেত্রে অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন প্রথম 3-4 দিন খুব গুরুত্বপূর্ণ, ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু 4 নম্বর দিন থেকে 6 নম্বর 7 নম্বর দিন খুব গুরুত্বপূর্ণ। প্রবলেম ওই 4 থেকে 6 দিনের মধ্যে হয়। এখন প্রথম 3 দিনে প্রচুর ফিভার থাকে, গা হাত পায়ে ব্যথা থাকে, মাসকুলার পেন থাকে, স্কিন র্যাশ বেরোতে পারে। এখন এই সময় তুমি যদি আইডেন্টিফাই করে নাও যে কি হয়েছে, ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করা অনেক ইজি। ওয়ার্নিং সাইন স্টার্ট হয় 4 থেকে 6, ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়, ব্লিডিং প্রবলেম স্টার্ট হয়। এখন এই ব্লিডিংটা নোজ ব্লিডিং, গাম ব্লিডিং, বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতে পারে। সো দিস আর দ্য সাইন অফ হিমোরেজিক ডেঙ্গি, যেটা সবচেয়ে মানে ডিফিকাল্ট পার্ট। আর সিভিয়ার ডেঙ্গির ক্ষেত্রে ওটা যখন খুব ডেঞ্জারাস দিকে চলে যায়, প্লাজমা লিকেজ হয় সেলের, আমরা জানি যে সেলের মধ্যে প্লাজমা আছে। এখন ব্লাড ভেসেলস থেকে যখন ওই প্লাজমা লিক করে টিস্যুতে চলে আসবে, তাকে আমরা প্লাজমা লিকেজ বলবো। এলে কি হবে? ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে যাবে, জায়গাটা ফুলবে, প্রচুর ব্লিডিং হবে, এমনকি পেশেন্ট শকে চলে যেতে পারে। শক টার্মটা তোমাদের ক্ষেত্রে মানে খুব, যখন আমরা পড়বো, ইমিউনোলজি পড়বো, তখন আমরা ওই শক জিনিসটিকে আমরা চেষ্টা করবো একবার তোমাদের বলা। এখন বিস্তারিত করছি না। মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যেতে পারে এই পার্টিকুলার স্টেজে। ন্যাচারালি এখান থেকে আমরা কি শিখছি? যে আর্লি আইডেন্টিফিকেশন, অর্থাৎ যদি একটি, দেখো ডিফিকাল্টিটা কেন, নর্মাল কমন কোল্ড ফ্লুতেও 7 দিনে, আমি যদি কিছু না করি 7 দিনে ঠিক হয়ে যাবে। আমি বুঝবো কি করে যে আমার রোগটা চিকেনগুনিয়া, কি আমার ডেঙ্গু, কি আমার টাইফয়েড, মানে আমার কি, আমি কি করে বুঝবো? সিম্পল যেটা আমার মনে হয় যে করা উচিত, যে তুমি 3 দিন কন্টিনিউ হাই ফিভার আছে, প্যারাসিটামল খাচ্ছ, জ্বর কমছে কমছে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে জ্বরটা কমছেই না, সাস্টেইন ফিভার থেকে যাচ্ছে, 3 দিন পর কিন্তু ব্লাড টেস্ট করা উচিতই উচিত। তুমি 4 দিনের মাথায় রিপোর্ট পেয়ে গেলে যে ভাই আমার এই হয়েছে। আমার এখানে তোমার এলাকায় যে রোগটা ওই মুহূর্তে প্রিভিলেন্ট, তার টেস্ট তো করাই উচিত। অর্থাৎ ধরো দেখা গেল সেই সময় তোমার ওই এলাকায় প্রচুর ম্যালেরিয়া হচ্ছে, তুমি ডেঙ্গির সঙ্গে ম্যালেরিয়া টেস্টও করলে। দেখা গেল তোমার এরিয়ায় ওই সময় প্রচুর চিকেনগুনিয়া হচ্ছে, তুমি ডেঙ্গু যখন করছো তার সঙ্গে চিকেনগুনিয়ার টেস্টটাও করে নিলে। সো এরিয়াতে যখন ওই রোগটা প্রিভিলেন্ট, তোমার উচিত সেই রোগেরটাও টেস্টটা করে নেওয়া ফর ইউর ওন সেফটি। করলে কি হয়, আমরা সবকিছু আমাদের হাতে নেই, কিন্তু বেশ কিছু জায়গায় উই ক্যান প্রিভেন্ট
কি প্রিভেন্ট করতে পারি? ডিজাস্টার প্রিভেন্ট করতে পারি। যে যে কষ্টটা তোমার প্রচুর পাওয়ার কথা সেটাকে তুমি কমিয়ে আনতে পারবে। তো এইটুকু যদি আমরা বুদ্ধি খরচা করি বা আমরা যদি মাথায় রাখি, আমরা নিশ্চয়ই এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। সো আমরা ওয়ার্নিং সাইন্সগুলো পড়লাম। এবার তাহলে আমরা কি করব? কন্ট্রোল মেজার কি? সেম ব্যাপার। কন্ট্রোল মেজার আমরা কি করব? কন্ট্রোল মেজার করার প্রথম হচ্ছে প্রিভেনশন। যা যা করি, ডেঙ্গু ভ্যাকসিন আমাদের এখানে কোনো অ্যাভেলেবেল নয়। কিছু এন্ডেমিক এরিয়াতে ডেঙ্গু ভ্যাকসিন আছে, তার আমাদের এখানে এখনো পর্যন্ত সেটি অ্যাভেলেবেল নয়। যে যাদের কাছে আছে তারা সেগুলোকে ব্যবহার করে। ট্রিটমেন্ট কি? সাপোর্টিভ কেয়ার। আবার বলছি যে এই ক্ষেত্রেও কোনো স্পেসিফিক আলাদা কোনো ট্রিটমেন্ট নেই। মেন প্রবলেম হয় তোমার ডিহাইড্রেশন হয়ে গেলে, শরীরের থেকে যদি জল প্রচুর বেরিয়ে গেছে, তখনই অর্গান ফেলি মানে অর্গানের অনেক রকম সমস্যা তৈরি হতে শুরু করে। সুতরাং সবসময় মাথায় রাখবো আমার শরীর থেকে জল যাতে না কমে। আমরা পড়ছি ছোটবেলা থেকে, তোমরা চার্ট করে পড়েছো রক্তে এত পার্সেন্ট জল, সব সব ক্ষেত্রেই দেখছো জল অনেক বেশি, জলের অনেক বেশি। আমরা মুখস্থ করছি জলের কাজ মুখ, জলের কাজ তো মুখ, কিন্তু কোনোদিন ভেবেছি শরীর সত্যি সত্যি অত জল রেখেছে কেন? তার তার তো কোনো গুরুত্ব আছে। বিশাল বড় সায়েন্স জানার দরকার হবে না তার জন্য। তা আমার প্রথম কাজ কি? শরীর যখন আমার অতটা জল রেখেছে, আমাকে ওই জলটাকে মেনটেন করতে হবে। এবার আমার যখন প্রচুর ফিভার হচ্ছে, আমার জল তো বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে যখন, তাহলে ওই আমাকেও রিপ্লেসমেন্ট দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে শুধু কি জল বেরোয় না? শুধু জল কখনোই বেরোয় না। কিন্তু তাহলে আমরা কি করি? আমরা ওআরএস খাই, যতটা পারি ওআরএস খাই। তো ওইভাবে আমাদের শরীরে সোজা কথা ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। যদি আমার শরীর থেকে ফ্লুইড বেরিয়ে যায়, সেই ফ্লুইডটাকে যাতে আমি রিপ্লেস করতে পারি। এইটা যারা করতে পারে তাদের অনেক ক্ষেত্রেই রোগের ট্রিটমেন্ট করা অনেক ইজি হয়ে যায়। এখন আমাদের কি করতে হবে? যে যেরকম সিমটোমেটিক ট্রিটমেন্ট, জ্বর এলে প্যারাসিটামল, ওর বাইরে কিছু করা তো যাবে না। গা ব্যথা হলেও আমরা প্যারাসিটামল খাওয়াই। তো আর কি করি? খুব গুরুত্বপূর্ণ যে মনিটরিং করা হয় যে প্লাজমা লিকেজ বা ব্লিডিং হচ্ছে কি। এই ক্ষেত্রে হসপিটালাইজেশন ছাড়া কোনো অপশন নেই। তুমি নিজে ম্যানেজ তো করতে পারবে না, সেই ক্ষেত্রে হসপিটালাইজেশন একমাত্র উপায়। আর্লি সাইন কি? তুমি জানো যে NS1 অ্যান্টিজেন বলে একটি অ্যান্টিজেন টেস্ট থাকে, সেই টেস্ট করা হয়। বাট এর কনফার্মিটি টেস্ট কি? এর কনফার্মিটি টেস্ট হচ্ছে, আমরা পরে অ্যান্টিবডি পড়বো, অ্যান্টিবডিকে ইমিউনোগ্লোবুলিন বলা হয়, IG। ঠিক আছে? এবার এই ইমিউনোগ্লোবুলিন M আর ইমিউনোগ্লোবুলিন G, এই দুটো ইমিউনোগ্লোবুলিনের মাত্রা মাপা হয়। এই দুটো ইমিউনোগ্লোবুলিনের মাত্রা মেপে আমরা কনফার্ম করি যে আমাদের ডেঙ্গু হয়েছে কি। হলে তার সিভিয়ারিটি মাপার জন্য কি করি না, বিভিন্ন রকম আমাদের রক্তের টেস্ট আছে, সেই রক্তের টেস্টগুলো দেখে আমরা কনফার্ম করি যে কি ব্যাপার। এই ক্ষেত্রেও আমরা RT-PCR এর হেল্প নিতে পারি। তবে জেনারেলি NS1 অ্যান্টিজেন করা হয়, খুব কম খরচা। পজিটিভ হলেই এইটা করা হয়। তুমি যদি কখনো মনে করো যে না আমি খুব অ্যাংজাইটিতে আছি, আমার ডেঙ্গু হয়েছে কি হয়নি, সরাসরি বলবে আমি IgM IgG টেস্ট করব। সুতরাং তুমি সেই টেস্ট করলে আমরা পরবর্তীকালে পড়বো যে প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স, প্রত্যেকেই বুঝবে কেন এই ঘটনাগুলো টেস্ট করা হয়। তো তুমি বুঝতে পেরে যাবে রিপোর্টেই যে ডেঙ্গু এফেক্টেড কি এফেক্টেড না। ফ্লুইড রিপ্লেসমেন্ট হলে ডেঙ্গুতে 90% কেসে যদি তুমি ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে পারো, অনেক ভয় কেটে যায়। অযথা ভয় না পেয়ে এই যে আমরা জ্ঞানগুলো পাচ্ছি, সেই জ্ঞানগুলোকে আমরা ব্যবহার করব। এখন আমাদের এই তিনটে আমরা অলরেডি পড়লাম। এই পড়াতে মোটামুটি আমাদের এই যে সেক্টর, আজকের পার্ট 2 এই তিনটেতে শেষ। এরপরে পার্ট 3 আমরা টাইফয়েড দিয়ে স্টার্ট করব, করে আমরা নেক্সট টপিকগুলো পড়বো। ধীরে ধীরে আস্তে আস্তে টপিকগুলো পড়ছি যাতে তোমাদের সুবিধা হয়। বিভিন্ন রকম তথ্য তোমাদের দিচ্ছি, শুধু তো পড়ার পরীক্ষা দেওয়া নয়, তার সঙ্গে জীবনের সঙ্গে জড়িত এই চ্যাপ্টারগুলো। এমনি আমরা এত উঁচু ক্লাসে এই জিনিসগুলো পড়ছি না।
তার সঙ্গে চেষ্টা করছি তোমাদের কিছু তথ্য দেওয়ার, যেগুলো তোমরা যদি নিজের জীবনে অ্যাপ্লাই করো অনেক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আজকের জন্য এইটুকু। নেক্সট স্লাইডে আমরা টাইফয়েড থেকে শুরু করব। থ্যাংক ইউ।